মেয়ের বাপ। লিখেছেন শ্রীমতী পূর্ণশশী দেবী। 5। 2 বৎসর পরের কথা। ইহার মধ্যে সুধীর অনেকবার বাড়িতে যাতায়াত করিয়াছে। প্রত্যেকবারেই তাহার আদরের রানীর জন্য নূতন নূতন উপহার সামগ্রী লইয়া গিয়াছে। কিন্তু পুষ্পরানী তাহাতে বিশেষ সন্তুষ্ট হইতে পারে নাই। দাদার রাঙা বউ আসার আশায় সে অধীর আগ্রহে প্রতীক্ষা করিতেছিল। সেদিন পরীক্ষা দিয়া সুধীর কলেজ হইতে বাসার দিকে ফিরিতেছিল। মাঝপথে তাহার সহপাঠী বিনয় আসিয়া তাহাকে গ্রেপ্তার করিল। বিনয় সুধীরের চেয়ে বছর 2 বড়। সে সুধীরের হাত ধরিয়া সানুরোধে বলিল, এরই মধ্যে বাসায় গিয়ে কি হবে সুধীর? তার চেয়ে চল না কেন, গঙ্গার দিকে একটু বেরিয়ে এসে মাথাটা ঠান্ডা করে নেওয়া যাক। কদিন সমানে রাত জেগে পড়া মুখস্থ করে শরীরের দফা রফা হয়ে গেছে। আজ কিরকম হালকা মনে হচ্ছে, ভাবছিস কি বল না। কিন্তু আজিকার দিনটি ভ্রমণের পক্ষে অনুকূল ছিল না। বেলা দুপুর হইতে ধূলি উঠিয়া আকাশের বর্ণকে ঘোলাটে এবং নিদাঘের তীব্র অসহ্য রৌদ্র করদীপ্তিকে ম্লান করিয়া তুলিয়াছিল। গ্রীষ্মকালে প্রকৃতির এইরূপ অবস্থা পশ্চিম অঞ্চলে প্রায়ই ঘটিয়া থাকে। ইহা দুর্যোগের পূর্ব সূচনা। তাই বন্ধুর প্রস্তাবে সুধীর অসম্মত হইয়া বলিল, না ভাই, দেখছো না আকাশের গতি কিরকম, সোজা বাসায় যাওয়াই ভালো। আহা, ওরকম ধুলো ওঠা তো আজ নূতন নয়, না হয় একটা আধি আসবে, তার বেশি আর কি। না রে, শুধু আধি নয়, দেখ দেখি একবার ওদিকে চেয়ে। উভয়ে দেখিল একখানা প্রকাণ্ড কালো মেঘ বিপুলকায় ঐরাবতের মতো ধীরে ধীরে মাথা তুলিয়া উঠিতেছে। দুর্যোগ আসন্ন। কিন্তু বিনয় হটিবার পাত্র নহে। আজ পরীক্ষার বিষম বিভীষিকা হইতে নিষ্কৃতি লাভ করিয়া তাহার নিঃসঙ্গ তরুণ চিত্ত মুক্তির আনন্দে ভরপুর হইয়া গিয়াছিল। সে স্ফূর্তির সহিত পরমোৎসাহে কহিল, বাহ, এই তো বেড়াবার সময়। ঝড় বৃষ্টির মধ্যে বেশ একটা কিছু অ্যাডভেঞ্চার। দূর তোর অ্যাডভেঞ্চার, এই কালবৈশাখীর পড়ন্ত বেলায় জেনে শুনে কে বেরোয় বল দেখি? যেতে হয় তুই একা যা না, আমাকে টানিস কেন? সুধীর বন্ধুর মুষ্টিবদ্ধ হাতখানা জোর করিয়া ছাড়াইয়া লইয়া স্বীয় গন্তব্য পথে চলিল। কিন্তু 2 পা অগ্রসর না হইতেই বিনয় পুনরায় আসিয়া পাকড়াও করিল। বলিল, আচ্ছা, বেশি না হয় একটুখানি ঘুরে আসি চল। একা একা বেড়াতে ভালো লাগে না, তাই তো এত সাধাসাধি করছি তোকে। নইলে আমি কি পথ চিনি না নাকি? কাল তো বাড়ি চলে যাবি, ফের কদিনে দেখা হবে তার ঠিক নেই। চল না ভাই। বন্ধুর নির্বন্ধ এড়াইতে না পারিয়া সুধীর তাহার সঙ্গে চলিতে চলিতে বলিল, সত্যি কোনো ঠিক নেই। আমার কলেজে পড়ার বোধহয় এই শেষ হয়ে গেল, তাই কলেজকে আজ নমস্কার করে এলুম। বন্ধুর হতাশ কণ্ঠস্বরে চমকিত হইয়া বিনয় তাহার মুখপানে চাহিয়া সাগ্রহে বলিল, কেন রে, তোর পেপার তো খুব ভালো করেছিস বললি, তবে আবার একথা বলছিস কেন? বলছি কি আর সাধে ভাই, আমার বাড়ির যা অবস্থা তা তো জানিস না। মামা বেচারি ছাপোষা মানুষ, নিজের সংসার নিয়েই বিব্রত। তার উপর আবার কলেজে পড়ার খরচ 12 মাস জোগাবেন কোত্থেকে? বিনয় দুঃখিত অন্তরে বলিল, তাহলে আর তুই পড়বি না সুধীর? কি করবি? চাকরি বাকরি? কাজেই বাধ্য হয়ে তাই করতে হবে। তবে একটা উপায় আছে, যদি কোথাও টিউশনি পেয়ে যাই। কিন্তু তাই বা জুটিয়ে দেবে কে? আচ্ছা, আমি দেখব চেষ্টা করে। এখানে আমার তো অনেকের সঙ্গে জানাশোনা আছে। এইরূপ কথাবার্তার মধ্যে 2 বন্ধু অন্যমনস্ক হইয়া অনেক দূর গিয়াছে। এমন সময় পশ্চিম দিগন্ত অন্ধকার করিয়া একটা সংক্ষুব্ধ ঝটিকা মূর্তিমান প্রলয়ের মতো হু হু করিয়া নামিয়া আসিল, এবং সেই প্রবল ঝটিকা বেগে বিপরীত দিকের সেই ক্রমশ ঘনায়মান বিদ্যুৎগর্ভ মেঘখানা দ্রুত বিস্তৃত হইয়া দেখিতে দেখিতে আকাশময় ছাইয়া গেল। পথটা শহরের বাহিরে, তাই লোক চলাচল অধিক ছিল না। 2-1 জন পথিক
পথের উপরকার সবেগে ধাবমান রাশিকৃত ধুলাবালির বিরুদ্ধে যুঝিতে যুঝিতে মুদিত প্রায় চক্ষে আশ্রয় সন্ধানে ব্যস্ত হইয়া ছুটিতেছিল। সুধীর আর অগ্রসর না হইয়া বলিল, এইবার মজালে বিনয়, তোর অ্যাডভেঞ্চার করার স্বাদ আজ ভালো করেই মিটবে দেখছি। বিনয়ও এবার কিছু চিন্তিত হইয়া বলিল, আচ্ছা, আর এগিয়ে কাজ নেই, এইবার ফেরা যাক। ফিরতে পারলে তো? আমরা যে অনেক দূর চলে এসেছি, বৃষ্টি এলো বলে ছাতাও আনা হয়নি সঙ্গে। আজ সদ্য সদ্য ধুলো খেয়ে জলে ভিজে মরতে হবে দেখছি, শুধু তোর বুদ্ধিতে। সুধীরের মুখের কথা শেষ হইবার পূর্বেই ঝড়ের বেগের সহিত সবলে যুদ্ধ করিতে করিতে বৃষ্টির বড় বড় ফোঁটাগুলি এখানে সেখানে ছড়াইয়া পড়িয়া সর্বাঙ্গে তীরের মতো বিধিতে আরম্ভ করিল। উপায়ান্তর না দেখিয়া ঝড় বৃষ্টির শোঁ শোঁ শব্দের মধ্যে বিনয় চিৎকার করিয়া বলিল, ওইদিকে ছুটে চল সুধীর, ওই যে পথের ওধারে একটা হলদে রঙের বাড়ি দেখা যাচ্ছে। তাহারা দুইজনে ঊর্ধ্বশ্বাসে ছুটিতে ছুটিতে অবিলম্বে একটি সুদৃশ্য প্রকাণ্ড অট্টালিকার সম্মুখে উপস্থিত হইল এবং রাস্তার দিকের জোড়া থামওয়ালা উঁচু বারান্দার উপর লাফাইয়া উঠিয়া আত্মরক্ষা করিল। তখন ঝড়ের বেগ মন্দীভূত হইয়া মুষলধারে পারিপাত হইতেছিল। বারান্দার সঙ্গে একখানা প্রশস্ত হলঘর, উহা সম্ভবত বৈঠকখানা। ঘরের রঙিন কাচ বসানো বিচিত্র দরজা জানালাগুলি বোধহয় ঝড় বৃষ্টির ভয়ে বন্ধ রাখা হইয়াছে। প্রবেশদ্বারের উপরে শুভ্র প্রস্তর ফলকে লেখা আনন্দধাম। সুধীর মাথার জল কোচার খুঁটে মুছিতে মুছিতে চমৎকৃত হইয়া বলিল, এ যে দেখছি কোনো বড়লোকের বাড়ি রে, শেষকালে গলা ধাক্কা খেতে হবে না তো? না না, সে ভয় নেই, এ বাড়ি যার তাকে যে আমি চিনি। সেই প্রাসাদতম অট্টালিকার সৌষ্ঠব ও সৌন্দর্য মুগ্ধ নয়নে দেখিতে দেখিতে সুধীর সবিস্ময়ে বলিল, সত্যি নাকি? কে তিনি ভাই? আহা, বাড়ি তো নয়, যেন ইন্দ্রভবন। বিনয় সহাস্যে কহিল, এই ইন্দ্রভবনের মালিক হতে চাস সুধীর? বল তো, চেষ্টা করে দেখি। কি যে মাথা মুন্ডু বকিস তার ঠিক নেই। বাড়িখানা কি বেওয়ারিশ নাকি যে ইচ্ছে হলে মালিক হতে পারে? বিনয় মুচকি হাসিয়া বলিল, বাড়ি বেওয়ারিশ নয়, তবে বাড়ির মধ্যে বেওয়ারিশ মাল আছে বটে। তাকে যদি... সুধীর বিরক্তি ভরে বাধা দিয়া বলিল, আহ, হেয়ালি রেখে কথাটা সোজা করেই বল না ছাই, সব সময় তোর ফাজলামো ভালো লাগে না বিনয়। তবে সোজা করেই বলি, যোগেশ্বর উকিলকে জানিস না? মস্ত বড় নামজাদা লোক। এই বাড়িখানা ছাড়া শহরে তার আরো অনেকগুলো বাড়ি আর জমি জমাও যথেষ্ট আছে। লোকটা শুধু ধনী নয়, এদিকে দয়া ধর্ম দান ধ্যানও করেন খুব। ওহো, যোগেশ্বর উকিলের নাম ডাক যেন শুনেছি মনে হয়, তবে চোখে দেখবার সৌভাগ্য কখনো হয়নি। কিন্তু তোর সঙ্গে তোমার আলাপ পরিচয় হলো কেমন করে? আলাপ পরিচয় ঠিক নয়, তবে উকিলবাবু আমাকে দেখলেই চিনতে পারবেন বোধহয়। কেননা আমি এই মাস কতক আগে আমাদের পুর ফান্ডের জন্য চাঁদা নিতে এসেছিলুম। তার আগেও কতবার কত সভা সমিতিতে ওকে দেখেছি। লোকটা বড় দয়ালু। আর বিনয় মুখভঙ্গি সহকারে চাপা হাসি হাসিয়া বলিল, ওর যে একটি অবিবাহিত কন্যা আছে কিনা, সেই মেয়েটি ওর সর্বস্ব। তার জন্য একটি ভালো গোছ ঘর জামাই দরকার। তাই ভদ্রলোক বেচারিকে কলেজের ছাত্রদেরও খোঁজ রাখতে হয়। তোর সন্ধান এখনো পাননি বোধহয়, নইলে একদিন কি পড়ে থাকতিস। এতক্ষণে ভিতরের ব্যাপার বুঝিতে পারিয়া সুধীর হাসিতে হাসিতে বলিল, তাই নাকি? তাহলে তুইও তো ভালো ছেলে। তুই বা একদিন পড়ে রইলি কেন? তোকে পছন্দ হলো না বুঝি? বিনয় রহস্য ছলে ললাটে করাঘাত করিয়া বলিল, সে কপাল করিনি তো। লেখাপড়ায় ভালো হলে কি হয়? ভগবান আমার চেহারাটা মোটেই কার্তিকের মতো করেননি। বুড়ো রূপ গুণ বিদ্যে সমস্তই যে একাধারে কোজে। তার কারণ মেয়েটিও নাকি ভারী সুন্দরী। সহসা খট করিয়া একটা শব্দ হওয়ায় বন্ধুদ্বয়ের কথাবার্তায় বাধা পড়িল। তাহাদের সচকিত দৃষ্টি যুগপৎ সদ্যমুক্ত বাতায়নের দিকে ছুটিল। বারান্দার শেষ প্রান্তে দাঁড়াইয়া থাকিলেও তাহারা স্পষ্ট দেখিতে পাইল, অর্ধন্মুক্ত জানালা হইতে মুখ বাড়াইয়া একটি রূপময়ী কিশোরী।
তাহার লাবণ্যময় অনিন্দ সুন্দর মুখখানি ঘরের ঝাপসা অন্ধকারের মধ্যে যেন আধ ফোঁটা বাসন্তী গোলাপ ফুলের মতোই ফুটিয়া রহিয়াছে। কানের উজ্জ্বল হীরার দুল দুটি নাড়া পাইয়া ঝিকমিক করিয়া দুলিতেছে। বহি প্রকৃতির সে প্রলয়ঙ্করী রূপ দেখিবা মাত্র মেয়েটি চিন্তিত মুখে উদ্বিগ্ন স্বরে আপনা আপনি বলিয়া উঠিল, মা গো, বৃষ্টি যে আরো চেপে এলো, বাবা এখনো এলেন না। বাহিরে দণ্ডায়মান যুবক দুইটির প্রাণে অকস্মাৎ দৃষ্টি পড়িতেই কিশোরী লজ্জিত ও চকিত হইয়া জানালার কপাট সশব্দে বন্ধ করিয়া দিল। অপ্রতিভ সুধীর নির্নিমেষ নেত্র বন্ধুটিকে ঠেলিয়া দিয়া চাপা ভর্ৎসনার সহিত বলিল, কি অসভ্যের মতো হাঁ করে চেয়ে আছিস বিনয়? মেয়েটি কি মনে করবে বল দেখি। বিনয় থতমত খাইয়া বলিল, আহা, উনি যেন দেখেননি, একা আমাকেই দোষ দেওয়া হচ্ছে। তারপর কণ্ঠস্বর আরো মৃদু করিয়া সুধীরের কানের কাছে মুখ লইয়া গিয়া সে বলিল, দেখলি তো, এই সেই বেওয়ারিশ মাল, বল তো কপাল ঠুকে ঘটকালিতে লেগে যাই। সুধীর গম্ভীর মুখে বলিল, তোর মাথার ঠিক নেই বিনয়? যার এত ধন সম্পত্তি আর অমন পরমা সুন্দরী মেয়ে, তার আবার ঘর জামাইয়ের অভাব, কত ভালো ছেলে যেচে সেধে আসবে। সেই সময় সজোরে তীব্র আর্তনাদে মোটরের হর্ন বাজিয়া উঠিল এবং দেখিতে দেখিতে একখানা মূল্যবান মোটর কার সেই অবিশ্রান্ত বাড়িবর্ষণ উপেক্ষা করিয়া বানবিদ্ধ ক্রুদ্ধ দানবের মতো বিকট গর্জন করিতে করিতে সেইখানে ছুটিয়া আসিল। সোফার মোটর ব্রেক করিতেই একজন সৌম্য দর্শন প্রৌঢ় বয়স্ক পুরুষ ক্ষিপ্র পদে নামিয়া পড়িলেন। বিনয় সুধীরের হাতে টিপিয়া ফিসফিস করিয়া বলিল, ইনি উকিল বাবু। সুধীর এই প্রভূত ধন সম্পদের অধিকারী গৃহস্বামীর দিকে একটু আশ্চর্য ভাবে চাহিয়া রহিল, কারণ ভদ্রলোকটির আকৃতি প্রকৃতি সাধারণ বড়লোকদিগের মতো রূঢ় ও অপ্রিয় দর্শন নহে। প্রৌঢ়ত্বে উপনীত হইলেও তাহার শরীর বেশ বলিষ্ঠ, দীর্ঘ ও উন্নত, বর্ণ সুগৌর, মুখকান্তি প্রসন্ন উদারতা ব্যঞ্জক, প্রতিভাদীপ্ত সমুজ্জ্বল চক্ষুদ্বয় এবং লক্ষ্মী সরস্বতীর লীলা নিকেতন স্বরূপ প্রশস্ত প্রশান্ত ললাটপট। দেখিলে দর্শকের মন স্বভাবতই শ্রদ্ধা ও ভক্তিতে অবনত হইয়া পড়ে। সোফারকে মোটর রাখিতে আদেশ দিয়া যোগেশ্বর বাবু অবিরাম বর্ষিত বৃষ্টিধারা হইতে সাবধানে আত্মরক্ষা করিয়া বারান্দায় উঠিয়া আসিলেন। গৃহবাসী দিগকে গৃহস্বামীর আগমন বার্তা জ্ঞাপন করিতে আর একবার সশব্দে হর্ন দিয়া ড্রাইভার হুস হুস করিয়া মোটর চালাইয়া স্বস্থানে রাখিতে গেল। বিনয় ও সুধীর সমাগত গৃহস্বামীকে হাত তুলিয়া সসম্ভ্রম অভিবাদন জ্ঞাপন করিল। যোগেশ্বর বাবু বালকের মতো লঘু ক্ষিপ্র গতিতে তাহাদের সমীপস্থ হইয়া কিছু বিস্মিতভাবে জিজ্ঞাসা করিলেন, কে হে তোমরা? আমি কি তোমাদের? বলিতে বলিতে থামিয়া গিয়া তিনি বিনয়ের মুখপানে খানিক তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া রহিলেন। পরক্ষণে সাগ্রহে বলিলেন, এ ছোকরাটিকে কোথায় দেখেছি না? কি নাম হে তোমার? বিনয় বিনীতভাবে কহিল, আগে আমার নাম বিনয়, আপনার কাছে আমি আগেও এসেছি চাঁদা নিতে। ও হে, ব্যাস ব্যাস, মনে পড়ে গেছে আমার। আর এইটি, এই ছেলেটিকে তো কখনো দেখিনি আমি। বিনয় বন্ধুর পানে অপাঙ্গে চাহিয়া উত্তর করিল, এটি আমার বন্ধু আর ক্লাস ফেলো, নাম সুধীর। কিন্তু পদবী কি তা বললে না তো? আজকালকার নব্য ছোকরাগুলির এই এক মহৎ দোষ, নামের সঙ্গে পদবী বলে না। বলিতে বলিতে যোগেশ্বর বাবু আপনা আপনি হো হো করিয়া হাসিয়া উঠিলেন। বন্ধুর ত্রুটি সংশোধন করিয়া সুধীর সলাজ হাস্যে কহিল, আগে আমার নাম শ্রী সুধীরচন্দ্র মুখোপাধ্যায়, আর এর নাম শ্রী বিনয় কৃষ্ণ গঙ্গোপাধ্যায়। বেশ বেশ। আদরে সুধীরের পিঠ থাবড়াইয়া যোগেশ্বর বাবু বলিলেন, তোমরা এখানে দাঁড়িয়ে থাকবে কতক্ষণ বাবা? এ বৃষ্টি এখন সহজে ছাড়ছে না, তার চেয়ে ঘরে বসে বিশ্রাম করো না কেন? ততক্ষণে বৈঠকখানার দ্বার ও গবাক্ষগুলি খুলিয়া দেওয়া হইয়াছে। তীব্র উজ্জ্বল বৈদ্যুতিক আলোক প্রবাহে সেই সুসজ্জিত সুদৃশ্য হলঘরখানি আলোকিত ও উদ্ভাসিত হইয়া উঠিয়াছে এবং দুইজন ভৃত্য আসিয়া প্রভুর আদেশের অপেক্ষায় দাঁড়াইয়া আছে। বিনয় ও সুধীরকে ঘরে লইয়া গিয়া তাহাদের একখানা স্প্রিং দেওয়া ভেলভেটের নরম গদিয়াটা সোফার উপরে সযত্নে বসাইয়া গৃহস্বামী জিজ্ঞাসা করিলেন, তোমাদের কাপড় চোপড়গুলো বেশি ভিজেছে কি? বিনয় বলিল,
আগে না, বৃষ্টি জোরে আসবার আগেই আমরা এখানে এসে পড়েছিলুম, তাই বেঁচে গেছি। বেশ, তবু এতটা ভেজা তোমাদের উচিত হয়নি। রসো, 2 কাপ গরম চা দিতে বলি তাহলে। না না, কেন আপনি কষ্ট করছেন? বন্ধুদ্বয়ের নিষেধ আপত্তি অগ্রাহ্য করিয়া যোগেশ্বর বাবু একজন ভৃত্যকে চা আনিবার জন্য অন্দরে পাঠাইয়া দিলেন। সেই ধনী গৃহের মূল্যবান অপূর্ব সজ্জা এবং ঐশ্বর্যের প্রচুর আড়ম্বর দেখিয়া সুধীর বিস্মিত ও মুগ্ধ হইয়া গিয়াছিল। তাহার দিকে দৃষ্টি ফিরাইয়া যোগেশ্বর বলিলেন, তোমরা FA ক্লাসের ছাত্র বুঝি? বিনয় বন্ধুর হইয়া উত্তর দিল, আগে হ্যাঁ, আজ আমাদের সেকেন্ড ইয়ার এক্সামিনেশন শেষ হয়ে গেল। হয়ে গেল? পেপার করলে কেমন? পাশ হবার আশা করা যায় তো? মন্দ নয়, পাশ হবার আশা করা চলে। নির্বাক সুধীরের দিকে লক্ষ্য রাখিয়া যোগেশ্বর বাবু পুনরায় প্রশ্ন করিলেন, আর তুমি সুধীর, তুমি কেমন? সুধীর কিছু বলিবার পূর্বেই বিনয় উপযাচক হইয়া তাড়াতাড়ি বলিয়া বসিল, ও সুধীর খুব ভালো ছেলে। ও যেরকম পেপার করেছে তাতে একটা স্কলারশিপ আসাও কিছু আশ্চর্য নয়। কথাটা অতিরঞ্জিত না হইলেও একজন বয়োজ্যেষ্ঠ পদস্থ ব্যক্তির সম্মুখে বন্ধুর এই প্রশংসা বলি সুধীরকে লজ্জিত ও বিব্রত করিয়া তুলিল। সে বক্র দৃষ্টিতে বিনয়ের পানে চাহিয়া মনে মনে তাহার মুণ্ডুপাত করিল। যোগেশ্বর বাবু প্রীত হইয়া প্রসন্ন মুখে বলিলেন, বেশ বেশ, শুনে সুখী হলুম। ছেলেদের এইরকমই তো হওয়া উচিত। ইহার মধ্যে একখানা সুন্দর কারুকার্যময় কাশ্মীরি রূপার ট্রের উপর 2 কাপ উষ্ণ চা এবং 2খানি রেকাবিতে কচুরি, সন্দেশ, রসগোল্লা প্রভৃতি প্রচুর আহার্য দ্রব্য লইয়া ভৃত্য প্রবেশ করিল। সেগুলি টেবিলের উপর রাখাইয়া দিয়া গৃহস্বামী সুধীর ও বিনয়কে খাইতে অনুরোধ করিলেন। একে তো সারাদিনের পরিশ্রমে এবং পদব্রজে এতদূর চলিয়া আসার ফলে শ্রান্ত বন্ধু দুটির ক্ষুধার উদ্রেক যথেষ্টই হইয়াছিল। তাহার উপর সম্মুখে উপস্থিত উপাদেয় ও লোভনীয় খাদ্য সামগ্রীগুলি দেখিয়া তাহাদের যুগপৎ রসনা লোলুপ ও জঠরানল দ্বিগুণ জ্বলিয়া উঠিল। তাই মুখে না না, এ কি করছেন, এত খাবার খাবে কে প্রভৃতি বিনয় বাক্য উচ্চারিত করিলেও তাহারা দুইজনে অবিলম্বে সুবোধ বালকের মতো আহারে মনোনিবেশ করিল। বিনয় বুভুক্ষুর মতো অবাধে খাবার গিলিতেছে দেখিয়া কুণ্ঠিত সুধীর একবার গোপনে তিরস্কারের দৃষ্টিতে বন্ধুর পানে চাহিতেছিল, কিন্তু বিনয় হটিবার পাত্র নহে। সে প্রকৃত বুদ্ধিমানের মতো দ্বিধাহীন অকুণ্ঠিত চিত্তে প্রসন্ন মনে সম্মুখাগত ভোজ্য পদার্থগুলি মিনিট কতকের মধ্যেই শেষ করিয়া ফেলিল। তাহার পর সুধীরকে তাড়া দিয়া বলিল, শিগগির করে খেয়ে নে না সুধীর, বৃষ্টিটা এইবার ধরে আসছে, সন্ধেও হয়ে গেল, আবার মেসে ফিরে যেতে হবে তো। হাত মুখ ধুইয়া রুমালে হাত মুছিতে মুছিতে বিনয় একটা তৃপ্তির নিঃশ্বাস গ্রহণ করিয়া একটুখানি কুণ্ঠার হাসি হাসিয়া কৃতজ্ঞ স্বরে বলিল, আজ খিদেটা খুব হয়েছিল বটে, তা বলে এতগুলো খাবার সমস্তই যে খেয়ে ফেলবো তা মনেও ভাবিনি। তাহার কথার ভঙ্গিতে আমোদিত হইয়া যোগেশ্বর বাবু হো হো করিয়া হাসিয়া উঠিলেন। বলিলেন, খিদের সময় নির্বিবাদে খেয়ে নেওয়াই তো বুদ্ধিমানের কাজ বাপু। তোমরা ছেলে মানুষ, খাবেই তো, কিন্তু আমি যে বুড়ো হয়েছি তবু এখনো আমার খাওয়ার বহর দেখো যদি তোমরা, তাহলে অবাক হয়ে যাও। তোমরা দুজনেই মেসে থাকো বুঝি? আগে হ্যাঁ। মেসে তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমন? এবার বিনয় ও সুধীর দুজনেই হাসিয়া ফেলিল। তাহাদের মনোভাব অনুমানে বুঝিয়া লইয়া যোগেশ্বর বাবুও সহাস্যে বলিলেন, মেসের খাওয়া ওই রকমই হয়ে থাকে বাবা। আচ্ছা, কাল দুপুরে তোমরা দুটিতে এখানে এসে খাবে কেমন? বিনয় কুণ্ঠিত হইয়া বলিল, আগে এই তো আজ খুব পেট ভরেই খেয়ে গেলুম, আবার কেন কষ্ট করবেন? সুধীর সসংকোচে জানাইল, কাল তাহাকে বাড়ি ফিরিতে হইবে। যোগেশ্বর বাবু একটু ভাবিয়া বলিলেন, কালই যেতে হবে? এই তো সবে আজ তোমাদের পরীক্ষা শেষ হলো, একটা দিন পেছিয়ে গেলে তোমার বাবা কি? বন্ধুর মনে আঘাত লাগিবার ভয়ে বিনয় তাড়াতাড়ি বলিয়া উঠিল, সুধীরের বাবা নেই, মামা আছেন গাজীপুরে। তাই নাকি? তবে তো মা? আগে মাও নেই ওর। মাও নেই? আহা, বড়ই দুঃখের বিষয় তো।
সেই পিতৃমাতৃহীন তরুণ যুবকের ব্যথার আভাস লাগা ম্লান সুন্দর মুখখানির দিকে যোগেশ্বর বাবু স্নেহ করুণ নয়নে অপলক চাহিয়া রহিলেন। চাহিয়া চাহিয়া সেই বিপুল বৃত্তের অধিকারী অপুত্রকের অতৃপ্ত ক্ষুব্ধ অন্তরখানি মমতায় উদ্বেলিত ও করুণায় আর্দ্র হইয়া উঠিল এবং সঙ্গে সঙ্গে একটা বহুদিনের পোষিত মনের আকাঙ্ক্ষার সাফল্য সম্ভাবনা তাহাকে অতিমাত্র আশান্বিত ও প্রলুব্ধ করিয়া তুলিল। একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া যোগেশ্বর বাবু সুধীরকে সম্বোধন করিয়া স্বনির্বন্ধে কহিলেন, তা আমার উপরোধে একটা দিন আরো থেকে যাও বাবা, কাল আমার বাড়িতে একবার আসতেই হবে, বুঝলে? সুধীর উত্তর দিবার পূর্বেই বিনয় শশব্যস্তে কহিল, এর জন্য এত অনুরোধ উপরোধ করে আপনি আমাদের লজ্জিত করছেন কেন? কাল আমরা ঠিক সময়ে এসে হাজির হব, দেখবেন। একদিন পরে বাড়ি গেলে আর কি এমন ক্ষতি হবে? কি বলিস সুধীর? সুধীর অগত্যা ঘাড় নাড়িয়া আজিকার আশ্রয়দাতার নিমন্ত্রণ স্বীকার করিল। বৃষ্টি তখন ধরিয়াছে এবং সন্ধ্যার তরল অন্ধকার বেশ গাঢ় হইয়া উঠিয়াছে। বিনয় ও সুধীর উঠিয়া যোগেশ্বর বাবুকে করজোড়ে নমস্কার করিয়া বিদায় প্রার্থনা করিল। যোগেশ্বর বাবু ব্যগ্রতার সহিত বলিলেন, তোমরা আমার মোটরে করেই যাও না বাবা, এই অন্ধকারে জলকাদার মধ্যে হেঁটে নাই বা গেলে। এবার সুধীর অতিমাত্র ব্যস্ত হইয়া আপত্তি জানাইয়া বলিল, না না, আমাদের অপরাধ আর বাড়াবেন না আপনি, আমরা রোজই তো হেঁটে যাই। বলিতে বলিতে সে বিনয়ের হাত ধরিয়া টপ করিয়া রাস্তায় নামিয়া পড়িল।